আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের অনার্স তৃতীয় বর্ষের আফ্রিকার ইতিহাস এই বিষয়ে ক্লাস নিব। তো এই বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এবং শুরুর দিকের টপিক হচ্ছে স্ক্র্যাম্বল ফর আফ্রিকা বা আফ্রিকাকে নিয়ে কারাকারি। কেন স্ক্র্যাম্বল হয়েছিল আফ্রিকায়, কী কারণে স্ক্র্যাম্বল হয়েছিল এবং স্ক্র্যাম্বল কারা করেছিল, কোন বিষয়গুলোকে কেন্দ্র করে স্ক্র্যাম্বল হয়েছিল, সেই সব কিছুই মোটামুটি আমি তুলে ধরার চেষ্টা করব। যদি আমরা শুরুর দিকে বলি যে আফ্রিকা সম্পর্কে আমরা টুকটাক সবাই জানি যে আফ্রিকাকে যে আমরা হচ্ছে গিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ বলি এবং এটিকে পাশাপাশি আর একটা পরিচয় হচ্ছে এটাকে আমরা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ হিসেবেও আখ্যায়িত করে থাকি। এর নানাবিধ কারণ রয়েছে, সেগুলো তোমরা সবাই মোটামুটি অবহিত। তবে বর্তমানে কিন্তু আফ্রিকার অবস্থা সেই পূর্বের মতন নেই, তার থেকে অনেক উন্নত হয়েছে। কোনো কোনো দেশ অনেক বেশি উন্নত হয়েছে, আবার কোনো কোনো দেশ সে পিছিয়ে আছে আগের মতনই। কেন আফ্রিকাকে নিয়ে তাহলে কারাকারি হলো, বা আফ্রিকার ব্যাপারে যে আমরা বলছি যে স্ক্র্যাম্বল শব্দটার মানে হচ্ছে কারাকারি বা এখন আফ্রিকাকে টানাহেঁচড়া তো আফ্রিকার জনগণই নিশ্চয়ই করেনি, তাহলে আফ্রিকাকে টানাহেঁচড়া কে করেছে বা কারা করেছে, কোন দেশগুলো করেছে, সেটাই আমরা আলোচনা করব। মূলত স্ক্র্যাম্বল ফর আফ্রিকা এই টার্মটা 19 শতকের শেষের দিক থেকে শুরু করে বিংশ শতাব্দীর প্রথম দশক পর্যন্ত বা প্রথম বিশ্বযুদ্ধের শুরু পর্যন্ত এটা খুব বেশি গুরুত্বপূর্ণ ইউরোপের ইতিহাসে এবং আফ্রিকার ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা বিষয় হয়ে আছে। ইউরোপীয়রা বিশ্বের বিভিন্ন স্থানে উপনিবেশ স্থাপন করে আসছিল বহু আগে থেকেই। তোমরা জানো যে আমাদের ভারত উপমহাদেশে যে ইউরোপীয়দের হচ্ছে গিয়ে উপনিবেশ চলছিল বহুকাল থেকে, কিন্তু তারা 19 শতকের শেষ পর্যন্ত কিন্তু আফ্রিকার দিকে নজর দেয়নি। এখন আফ্রিকার দিকে নজর দিল তারা কখন, যখন শিল্প বিপ্লব হয়ে গেল 1850 থেকে 70 দশক, যেটা তোমরা জানো যে ইউরোপের শিল্প বিপ্লবের চরম উৎকর্ষতার যুগ বা উৎকর্ষের যুগ। তারপর তাদের যে শিল্প উন্নয়ন হলো, সেই শিল্প উন্নয়নের চাহিদা বা সেই শিল্প উন্নয়নের কারণে যে বাজার তৈরির দরকার ছিল এবং হচ্ছে আবার শিল্পের অগ্রগতির জন্য যে কাঁচামাল দরকার ছিল, সেই কাঁচামালের প্রয়োজনেও তারা নতুন কোনো ভৌগোলিক স্থানে তাদের আধিপত্য বা উপনিবেশ স্থাপনের চিন্তা করে আসছিল। আর সেক্ষেত্রে আফ্রিকা তাদের সামনে একটা উন্মুক্ত জায়গা ছিল যে হ্যাঁ, এখানে ইউরোপিয়ানরা হচ্ছে উপনিবেশ স্থাপন করতে পারে। শুরুর দিকে উপনিবেশ স্থাপন না করলেও তাদের যে শিল্প উন্নয়নের যে গতি ছিল বা যে গতিতে শিল্প উন্নয়ন হয়েছিল তাকে অব্যাহত রাখার জন্য তার একটা নতুন ক্ষেত্র দরকার ছিল এবং আফ্রিকাকে তারা সেই ক্ষেত্র মনে করে। 1880 থেকে 1914 বা যে কোনো কোনো ঐতিহাসিক মনে করেন যে 1890 থেকে 1914, যাই হোক এই 2 দশক অথবা 3 দশক, এই 3 দশকের মধ্যে পুরো আফ্রিকাকেই ইউরোপীয়রা নিজেদের মধ্যে দখল করে নেয় বা ভাগ করে নেয়। 1914 সালের আগেই, 1914 সালের আগে বলতে আমি বোঝাচ্ছি যে প্রথম বিশ্বযুদ্ধের আগেই লাইবেরিয়া ও ইথিওপিয়া বাদে আফ্রিকার দুইটি দেশ, লাইবেরিয়া ও ইথিওপিয়া বাদে বাকি সমস্ত দেশই ইউরোপীয়দের দখলে চলে এসেছিল। লাইবেরিয়াকে তারা কেন দখল করতে যায়নি বা কেন উপনিবেশ স্থাপন করতে যায়নি, তার একটা অন্যতম কারণ হচ্ছে তারা ইউরোপীয়রা মনে করছিল যে লাইবেরিয়া তাদেরই আছে। আর ইথিওপিয়াতে ইতালি দখল করতে গিয়েছিল, কিন্তু ইথিওপিয়ানদের কাছে পরাজিত হয়, যে কারণে হচ্ছে ইথিওপিয়া তখন দখল করতে পারেনি। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে এসে ইথিওপিয়া ইতালি দখল করে নিতে সক্ষম হয়। এই যে 2 দশক বা 3 দশক, যেটাই আমরা বলি যে 1880 থেকে 1914, এই সময়কালের মধ্যে ইউরোপিয়ান দেশগুলো
আফ্রিকার বিভিন্ন দেশের উপর যে উপনিবেশ স্থাপনের জন্য যে তড়িৎ গতিতে যে চেষ্টাটা চালায় বা যে চেষ্টাটা চালায় সেটাকে বা এই পুরো প্রক্রিয়াটাকেই স্ক্র্যাম্বল ফর আফ্রিকা বলা হয়। স্ক্র্যাম্বলের গতির প্রচণ্ডতা ও পরিকল্পিত উপায়ের অনুপস্থিতি দুটি এই স্ক্র্যাম্বল ফর আফ্রিকার একটি বৈশিষ্ট্য। এখন পরিকল্পনা কারা করেছিল? আফ্রিকা মহাদেশ আফ্রিকানদের, কিন্তু সেই আফ্রিকাকে বা আফ্রিকার বিভিন্ন অঞ্চলে কিভাবে ইউরোপীয়রা দখলদারিত্ব চালাবে, কে কোন ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে কোন দেশ আফ্রিকার কোন অঞ্চল দখল করবে, তাদের সেই দখলদারিত্ব টিকিয়ে রাখতে তারা কী ব্যবস্থা গ্রহণ করবে, কোন শাসন নীতি অনুসরণ করবে, এই সমস্ত আলোচনাই হয়েছিল আফ্রিকার বাইরে ইউরোপ মহাদেশে। এবং এই কারণে এই পুরো ব্যাপারটাকে বেসিক্যালি বলা হয় যে এটা একটা ইউরোপিয়ান অ্যাফেয়ার্স। তো আফ্রিকাকে নিয়ে কারাকারি, অথচ আফ্রিকা কিছুই জানে না। বিষয়টা কিছুটা এরকমই। 1884 সালে বার্লিন সম্মেলনের মাধ্যমে ইউরোপিয়ান কান্ট্রিগুলো নিজেদের মধ্যে বোঝাপড়া করে নেয় যে কে কোন অঞ্চল দখল করবে বা আফ্রিকার কোন অঞ্চলের উপর কে কতটুকু দখলদারিত্ব স্থাপন করবে এবং সেখানে কোন ধরনের শাসন কার্য তারা সেখানে পরিচালনা করবে বা সেখানে যে ব্যবসায়িক উদ্দেশ্য যেটা প্রথমে তাদের ছিল সেই উদ্দেশ্য তারা কীভাবে সফল করবে, সব কিছুই ছিল 1884 সালে বার্লিন সম্মেলনের মূল বিষয়বস্তু আলোচনা। আফ্রিকাকে নিয়ে ইউরোপিয়ানদের যে স্ক্র্যাম্বল সেই প্রসঙ্গে অলিভার এবং অ্যালোমেয়ার তাদের আফ্রিকা সিন্স 1800 গ্রন্থে উল্লেখ করেন দ্য ইউরোপিয়ানস পাওয়ার্স partitioned Africa among themselves with such haste, like players in a rough game, that the process has been called the scramble for Africa. বলা যায় ইউরোপীয়দের সাম্রাজ্যবাদী লালসা এবং ভূখণ্ড লাভের উন্মাদনা থেকেই এই স্ক্র্যাম্বল ফর আফ্রিকা উৎপত্তি। আফ্রিকাকে কেন্দ্র করে ইউরোপের শিল্পায়িত দেশগুলোর মধ্যে তৎকালীন সময়, যে সময়টার কথা আমি বলছি বারবার, যে 1880 থেকে 1914 এই সময়ের মধ্যে যে কারাকারি বা ভাগাভাগি হয়েছিল সেটাকেই মূলত আমরা স্ক্র্যাম্বল ফর আফ্রিকা বলব। আমি একটু ইন্ট্রোডাকশনটা বলে নিলাম, আমি একটু টপিককে কীভাবে পড়াবো সেটা একটু লিখে নিই। মোটিভসের মধ্যে প্রথমে আছে থিওরি, তারপরে ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল রিজন, তারপর আছে মিশনারি, তারপর আছে ন্যাশনাল গ্লোরি। এখন মোটিভস কি? আফ্রিকা স্ক্র্যাম্বলের পিছনে মূলত কতগুলো তত্ত্ব কাজ করেছে, যেটাকে আমরা থিওরি হিসেবে বলছি। প্রথমত কোন থিওরি বা প্রথমত কোন ধরনের ধারণা, যে ইউরোপীয়দের কাছে অন্য দেশে উপনিবেশ স্থাপন বা দখল এটা কোনো নতুন বিষয় কিন্তু ছিল না। আমি একটু আগের ক্লাসে শুরুতে বলেছি যে আমাদের ভারত উপমহাদেশে কিন্তু 200 বছরের ব্রিটিশ শাসন ছিল, তোমরা জানো, এবং ব্রিটিশ কারা? ইউরোপিয়ানরা। তো পুরো পৃথিবীতে কলোনি স্থাপন বা উপনিবেশ স্থাপন তাদের কাছে একটা গৌরবের বিষয় ছিল।
এবং শিল্পায়নের পরে বা শিল্প বিপ্লবের পরে তাদের যে এই চাহিদা, কলোনি স্থাপনের চাহিদা আরও বেড়ে যায় এবং তাদের এই বাড়তি চাহিদা মেটানোর জন্যই মূলত আফ্রিকাকে তারা টার্গেট করে। দ্বিতীয়ত কি, ইউরোপীয় দেশগুলোর যে কারিগরি ও নতুন নতুন আবিষ্কার, যেটা শিল্প বিপ্লবের ফলেই মূলত হয়েছিল, যে কি কম্পাসের আবিষ্কার, স্টিম ইঞ্জিনের আবিষ্কার, তারপরে ফায়ার আর্মস, তারপরে হচ্ছে কিছু মেডিসিন লাইক কুইনাইন, এই যে তারপর কম্পাস, রেলওয়ে, এই ইত্যাদি নানান বিষয়কে তারা কি করেছে, তারা হচ্ছে এই জিনিসগুলোকে আফ্রিকানদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অথবা আফ্রিকায় এই বিষয়গুলোকে পরিচিত করার জন্য তাদের একটা উদ্দেশ্য ছিল। মূলত সাম্রাজ্যবাদকে প্রসারিত করা বা সম্প্রসারিত করার জন্যই এই কি বলে স্ক্র্যাম্বল হতে পারে বলে সমাজবিজ্ঞানীরা ধারণা করেন। তৃতীয়ত যে তত্ত্বটি আফ্রিকার স্ক্র্যাম্বলের পিছনে খুব গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হয়, সেটা হচ্ছে লেনিন-হবসন থিওরি। লেনিন-হবসন থিওরির মধ্যে মূলত পূর্বে যে দুটো বিষয় আলোচনা করেছি, একটা হচ্ছে উপনিবেশ স্থাপনের যে চাহিদা বা টেন্ডেন্সি ইউরোপিয়ানদের ছিল সেটা, আর একটা হচ্ছে শিল্প বিপ্লবের ফলে যে নতুন নতুন আবিষ্কারগুলো হয়েছে সেই কারণে তাদের যে একটা সাম্রাজ্যবাদী নেশা আরও বেড়ে গিয়েছিল, সেই দুটো জিনিসই চলে আসছে লেনিন-হবসন থিওরিতে। লেনিন তার গ্রন্থ ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, আমি একটু বইয়ের নামটা লিখে দিই কারণ এটা প্রায় ছোট কোশ্চেন হিসেবে তোমাদের এসে থাকে। আচ্ছা, আমি যে থিওরি বলছি, থিওরি এই জায়গাটা থেকে আমি একটু বুঝে নিই। লিখেছে কি লেনিন, জানি আমার হাতে লেখা খুবই বাজে, তোমরা বুঝতে পারো কিনা জানি না, তবে বুঝতে না পারলেই তোমরা বই খুঁজে দেখবে, এটা আমার আশা, সেই জন্যই মূলত লেখা। এছাড়া আরও একটা কারণ আছে, তোমরা যদি বইও না দেখতে চাও, আজকাল হচ্ছে ইন্টারনেটে সবই অ্যাভেলেবেল, তোমরা একটু দেখে নেবে কষ্ট করে। লেনিনের লেখা ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, এবং হবসনের আরেকটা বই আছে ইম্পেরিয়ালিজম আই স্টাডি, হবসন। ইম্পেরিয়ালিজম আই স্টাডি, এই দুইটা বইতেই মূলত হচ্ছে সাম্রাজ্যবাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং সাম্রাজ্যবাদ কেন ঘটেছিল সেই বিষয়ে এখানে তুলে ধরা হয়েছে। যে একটা হচ্ছে উপনিবেশ স্থাপনের যে চাহিদা, সেটা শিল্প বিপ্লবের ফলেই ত্বরান্বিত হয়। যে এদের শিল্প বিপ্লবের কারণে অধিক উৎপাদন এবং সেই উৎপাদনকে বাজারজাত করার জন্য নতুন বাজার প্রতিষ্ঠা, এবং যেহেতু বাজার প্রতিষ্ঠা হচ্ছে সুতরাং ক্যাপিটালিজমকে প্রসারিত হচ্ছে এবং সেই কারণে উৎপাদন আরও বাড়তে হবে বা আরও বাড়াতে হবে, যে কারণে তারা কী করলো, যে কাঁচামাল সংগ্রহ করাটাও তাদের জন্য দরকার ছিল। যত সস্তায় কাঁচামাল তারা সংগ্রহ করতে পারবে, তত চিপ রেটে তারা জিনিসটা প্রস্তুত করতে পারবে এবং বাজারজাত করার জন্য যে প্রক্রিয়া বা বাজার দখল বা বাজারকে তৈরি করা, নতুন বাজার তৈরি করা, সেটা, এই তিনটা বিষয় কিন্তু তারা এই গ্রন্থে উল্লেখ করেছেন এবং এই সাম্রাজ্যবাদ বিকাশের এই তিনটা যে মূল বিষয়, মূল ফ্যাক্টর, সেগুলো কিন্তু
উপনিবেশ স্থাপন বা আফ্রিকায় যে স্ক্র্যাম্বল হয়েছে সেটার পিছনে অনেকটা দায়ী। আর তাদের এই তত্ত্বের সাথে কিন্তু আবার হচ্ছে কার্ল মার্কসের থিওরি অফ সারপ্লাস ভ্যালুর সাথে অনেকটাই মিল দেখা যায়। ওকে, আমার কিন্তু থিওরি মোটামুটি বলা শেষ। তোমাদের যদি কোথাও থিওরি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও, আমি হচ্ছে পরবর্তীতে আমি এটা নিয়ে আবার আলোচনা করব। আচ্ছা, এরপরে কি আসে? ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল, অর্থ ও বাণিজ্যিক কারণ। 15 শতকের শেষ ও 16 শতকের শুরুর দিকে ভৌগোলিক আবিষ্কার ইউরোপের একটা অন্যতম দিগ্বিজয়ের সূচনা বলা যায়। তারা বিভিন্ন দেশ এই সময় আবিষ্কার করতে শুরু করে এবং এই দিগ্বিজয়ের কারণেই কিন্তু ইউরোপিয়ানরা বিভিন্ন অঞ্চলে যেয়ে সেখানে বসতি স্থাপন, সেখানে বাণিজ্যিক সুবিধা আদায় ইত্যাদি নানান রকমের কার্যক্রম পরিচালনা করে আসছিল। এশিয়া মহাদেশ থেকে শুরু করে তারা বিশ্বের বিভিন্ন মহাদেশেই তাদের যে সাম্রাজ্যবাদী নীতি সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু দীর্ঘদিন ধরেও আফ্রিকার দিকে তারা নজর দেয়নি। কিন্তু যখনই শিল্প বিপ্লবটা হয়ে গেল 1850 থেকে 1870 সালে, তারপরে যে ইউরোপের ব্যাপক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, তারপরে পণ্যদ্রব্যের যে উৎপাদন এগুলো বৃদ্ধি পাওয়া এবং এইগুলো বৃদ্ধি পাওয়ার কারণে এগুলো বিক্রির জন্য বাজারজাত করা ইত্যাদি সমস্ত কিছু মিলিয়েই হচ্ছে তারা আফ্রিকার দিকে নজর দেয়। ব্যবসায়ীরা সরকারকে বোঝাতে সক্ষম হয় যে এত কাছেই যদি হচ্ছে গিয়ে একটা মহাদেশ থাকে যেখানে হচ্ছে আমরা বাজার তৈরি করতে পারি এবং সস্তায় কাঁচামাল আনতে পারি, তাহলে আমাদের উভয় দিকে লাভ। এক হচ্ছে সস্তায় কাঁচামাল আনা, দ্বিতীয় হচ্ছে ওই কাঁচামাল দিয়ে প্রস্তুতকৃত দ্রব্য আবার ওই অঞ্চলেই চড়া দামে বিক্রি করা। আর ব্যবসায়ীরা যত বেশি আর্থিকভাবে লাভবান হবে সরকারকে তারা তত বেশি ট্যাক্স দিবে। সো কি অর্থ ও বাণিজ্যিক কারণ হিসেবে যে স্ক্র্যাম্বল ফর আফ্রিকা যেটা আমরা টপিক মূলত, সেটা কিন্তু এই অর্থ ও বাণিজ্যিক কারণ একটা উল্লেখযোগ্য কারণ। এছাড়া আরেকটা দিক কি, আফ্রিকায় যখনই কোনো ব্যবসায়ীরা এসেছে বা আফ্রিকায় কেন, যখনই ইউরোপিয়ানরা কোনো জায়গায় তাদের হচ্ছে বাণিজ্যিক কারণে গিয়েছে, সেখানে কিন্তু তাদের সাথে মিশনারির লোকজন চলে গিয়েছে, মানে ধর্মপ্রচারকরা চলে গিয়েছে সেখানে। ব্যবসায়ীরা মিশনারিদের স্পন্সর করত। সুতরাং দেখা যায় যে এই যে মিশনারিরাও কিন্তু এই অর্থ ও বাণিজ্যের যে গতিকে হচ্ছে ত্বরান্বিত করার জন্য উপনিবেশ স্থাপনের যে গুরুত্ব সেটা সরকারের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন। ইউরোপীয়দেরকে আফ্রিকার ব্যাপারে আরো উৎসাহিত করতে মিশনারিদের বক্তব্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেরকমই একজন ধর্মপ্রচারক লিভিংস্টোন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে দেয়া এক বক্তৃতার সময় তিনি বলেছিলেন যে আফ্রিকা এমনই একটি এমন একটি মহাদেশ যেটা ইউরোপিয়ানদের কাছে উন্মুক্ত এবং সেখানকার স্থানীয় জনগণ হচ্ছে ইউরোপিয়ানদের সাথে বাণিজ্য করতে আগ্রহী এবং সেখানে ইউরোপীয়দের বাণিজ্যিকভাবে সফলতার সম্ভাবনা অনেক বেশি। এবং ইউরোপীয়দের সরাসরি তিনি কলোনি স্থাপনের কথা না বললেও ইউরোপীয়দের আর্থিকভাবে লাভবান হওয়ার ব্যাপারটা এই ধর্মপ্রচারকে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তৃতামালায় ফুটে ওঠে। আমি একটু সরাসরি উনি যেটা বলেছেন সেটাই একটু পড়ে শোনাচ্ছি। তিনি বলেন, আ প্রসপেক্ট ইজ নাও বিফোর আস অফ ওপেনিং আফ্রিকা ফর commerce and the gospel. The native of Central Africa are desire of trading. By encouraging the native, propensity for trade might to be derived in a commercial point of view are incalculable. সুতরাং আমি যেটা বলছি যে এই ধর্মপ্রচারক ভদ্রলোক লিভিংস্টোন উনি কিন্তু মোটামুটি সরাসরিভাবেই বাণিজ্যের কথা তুলে ধরেছেন এবং বাণিজ্যের মাধ্যমে কীভাবে হচ্ছে গিয়ে লাভবান হওয়া যায়, ইউরোপীয়রা কীভাবে লাভবান হতে পারে সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন। পাশাপাশি উনি একটু বলেছেন যে ওরাও আগ্রহী, মানে আফ্রিকার জনগণও এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আগ্রহী আছে। ইউরোপীয়দের কাছে আফ্রিকা ছিল একটা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। ধীরে ধীরে
এর মধ্যেই তারা নিজেদের লাভের পথ তথা পুঁজি বিনিয়োগ করতে শুরু করে এবং ব্যবসায়ীরা তাদের উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগ করলে আফ্রিকাতে করা শুরু করলে আফ্রিকার অবস্থা পরিবর্তন হতে থাকে। আফ্রিকাতে দীর্ঘদিনের দাস ব্যবসা ছিল, এটা আমরা সবাই জানি, এবং এই দাস ব্যবসা ছাড়া নতুন নতুন ব্যবসা বা বাণিজ্যের পথ উন্মুক্ত হয়। তারা আফ্রিকা থেকে কোকো, কফি, কি বলে মহামূল্যবান হচ্ছে স্টোন, তারপরে রাবার, এছাড়া কিছু পশু পাখি যেমন গন্ডার, হাতি, এগুলো পর্যন্ত তারা ইউরোপে নিয়ে যেত। আবার ইউরোপিয়ানদের কিছু সস্তা অ্যামিনিশন, অ্যালুমিনিয়ামের তৈজসপত্র বা বাসনকোসন এবং হচ্ছে ফায়ার আর্মস, মূলত ফায়ার আর্মস, এগুলোর ব্যাপারে আফ্রিকানদের আগ্রহ ছিল অনেক বেশি। এবং বিভিন্ন ধরনের অ্যালকোহল যেটা ইউরোপ থেকে হচ্ছে আফ্রিকাতে তারা নিত এবং এই আফ্রিকানরা এই ব্যাপারে অভ্যস্ত হয়ে যাচ্ছিল। আফ্রিকার অভ্যন্তরে প্রবেশের জন্য আফ্রিকার মধ্যস্বত্বভোগীদের বা হচ্ছে দালাল, যাকে সরাসরি বলা হয়, যে এদেরকে ইউরোপিয়ান ব্যবসায়ীদের কিছু টাকা পয়সা দিতে হতো। এখন এতে করে তারা যে আফ্রিকা থেকে ব্যবসা করে যে লাভটা তাদের হতো, তার কিছু অংশ এখানে চলে যাওয়ায় ব্যবসায়ীদের এই ব্যাপারটা পছন্দ হয়নি। তারা সরকারকে বোঝাতে সক্ষম হয় যে এই মধ্যস্বত্বভোগীদের পাঠ চুকাতে হলে আফ্রিকা তাদের সরকারের উচিত প্রোটেক্টরেট শাসন ব্যবস্থা চালু করা অথবা কলোনি স্থাপন করা। কলোনি স্থাপন করলে অথবা প্রোটেক্টরেট শাসন ব্যবস্থা যদি হচ্ছে গিয়ে ওখানে চালানো হয়, তাহলে যেটা হবে এই ব্যবসায়ীদের কোনো এই মধ্যস্বত্বভোগীদের যে জন্য যে খরচটা ব্যবসায়ীদের হয় সেটা হবে না, উল্টো এই টাকাটা সরকারকে দিলে, ইউরোপিয়ান সরকারকে দিলে সরকার অনেক লাভবান হতে পারে। আচ্ছা, তো এটা ছিল মূলত ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল রিজন। এরপরে আসি মিশনারি জিল। আচ্ছা, এটা আমি বুঝে নেই, যেটা পড়ানো হচ্ছে তা বুঝে নেই। বই দুটোর নাম নিশ্চয়ই তোমরা দেখেছো, আমি এটা বুঝে নিচ্ছি। মিশনারি জিল, জিল বলতে আমরা কি বুঝি? জিল বলতে আমরা সেই ধরনের সেই ব্যাপারটাকে বুঝি বা সেই প্রত্যয়টাকে আমরা বুঝি যেটা হচ্ছে খুব আগ্রহ নিয়ে কোনো কাজে মনোনিবেশ করা। মিশনারি জিল বলতে আসলে মূলত এখানে বোঝানো হচ্ছে ধর্মপ্রচারের জন্য যে মিশনারিগণ আফ্রিকায় গিয়েছিল, তারা প্রচণ্ড আগ্রহ নিয়ে আফ্রিকাতে ধর্মপ্রচার করতে গিয়েছিলেন বা করতে চাচ্ছিলেন। তারা ব্যবসায়ীদের সাথে আফ্রিকায় গিয়েছে, এটা আমরা হচ্ছে ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল রিজনে দেখেছি যে হচ্ছে তারা ধর্মপ্রচারের জন্য ব্যবসায়ীদের সাথেই সেখানে গিয়েছিলেন। মূলত তারা কখন এই ধর্মপ্রচারের ব্যাপারে আগ্রহ হয়? ধর্মসংস্কার আন্দোলন হওয়ার পরে আফ্রিকাতে মিশনারিগণ হচ্ছে বেশি তাদের যাতায়াত বেড়ে যায়। এই যে রিফরমেশন হয়েছিল, এই রিফরমেশনে কিন্তু ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট উভয় পক্ষই হচ্ছে তাদের বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন স্থানে তাদের স্ব মতামত প্রচার এবং তাদের দল ভারী করার চেষ্টায় রত ছিলেন। এবং এই উভয় দলই কিন্তু আফ্রিকাতে ব্যবসায়ীদের সাথে আসে এবং তারা হচ্ছে আফ্রিকাতে ধর্মপ্রচার করতে থাকেন সফলভাবে। আর তারা যেহেতু কোথাও বাধাগ্রস্ত হচ্ছিলেন না, কারণ আমরা জানি যে আফ্রিকা খুব ছোট ছোট গোত্রে বিভক্ত ছিল এবং তাদের সেরকম ধর্মীয় যে ঐক্য, সেই ধর্মীয় ঐক্য তাদের ছিল না। সুতরাং এখানে নতুন একটি ধর্ম হিসেবে যখন হচ্ছে গিয়ে খ্রিস্টান ধর্মকে মিশনারিরা পরিচিত করে দিচ্ছিলেন আফ্রিকানদের সাথে সামনে, তখন তাদের মনে হলো যে না, এটা আসলে একটা ভালো ধর্ম হতে পারে। সো তারা ধর্ম গ্রহণে আগ্রহী হলেন। তো রিফরমেশনের কারণে ইউরোপে তো ধর্মীয় যে প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক এরা হচ্ছে গিয়ে প্রতিযোগিতা চালাচ্ছিলেন কে কতটা ধর্ম প্রচার করতে পারে বা করতে সক্ষম হয়। আর আফ্রিকাতেও তারা
এই ব্যাপারে পিছিয়ে ছিল না, কিন্তু উভয়ের প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক উভয়ের ধর্মপ্রচারের ধরন মোটামুটি একই ছিল। তাদের কাছে একটা ব্যাপার, তারা যে ব্যাপারটাকে সবচেয়ে হাইলাইট করতো সেটা হচ্ছে আফ্রিকা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, এবং এই অন্ধকারাচ্ছন্ন মহাদেশকে হচ্ছে মহাদেশের মানুষজনকে আলো দেখানো বা আলোর পথে আনা হচ্ছে তাদের একটা নৈতিক দায়িত্ব। এবং তারা এই যে তাদের এই নৈতিক দায়িত্ব থেকেই বা তাদের হচ্ছে গিয়ে ধর্মীয় দায়িত্ব থেকেই তারা হচ্ছে কী করলো, তারা এই ধর্ম প্রচারের জন্য এখানে আসলো বা ধর্ম প্রচারে উদ্বুদ্ধ হয়েছে। খ্রিস্ট ধর্মের পবিত্র বাণী ও খ্রিস্ট ধর্মের আলো যাতে হচ্ছে গিয়ে আফ্রিকান এই অন্ধকারাচ্ছন্ন মানুষের মধ্যে পৌঁছে যায়, সেজন্য তারা খুব বেশি উদ্যোগী ছিলেন। ধর্ম প্রচারক লিভিংস্টোনের কথা আমরা এর আগেই বলেছি যে উনি কীভাবে ব্যবসায়ের স্বার্থের কথা বলেছিলেন, আর এখানেও তার একটি বক্তব্য আমি তুলে ধরব। তিনি বলেন, we should not hesitate to give up this small luxurious of life in order to carry knowledge and truth to them that are darkness। মানে তার মূল বক্তব্য ছিল এরকম যে আমাদের সামান্য বিলাসিতা ছেড়ে দেওয়া উচিত এবং জ্ঞান সত্য আলোর বাণী অন্ধকারাচ্ছন্নদের কাছে পৌঁছে দেওয়া উচিত। এই কথা বলে কিন্তু তিনি মূলত ব্যবসায়ীদের এবং যারা হচ্ছে গিয়ে রাষ্ট্র পরিচালনায় যে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে মূলত একটু ধর্মীয় উস্কানি দিয়ে আফ্রিকাতে যাতে তারা হচ্ছে গিয়ে মিশনারিজির আরও বেশি বা মিশনারিদের আরও বেশি পাঠায় এবং হচ্ছে গিয়ে আলোক প্রচারে বা হচ্ছে ধর্ম প্রচারে সাহায্য করে, সেটাই তিনি বোঝাতে চেয়েছিলেন। মানে ধর্ম প্রচারে মূলত রাজনৈতিক সহযোগিতা তিনি কামনা করেছিলেন। ওকে, এবার বলি ন্যাশনাল গ্লোরি। ন্যাশনাল গ্লোরি হচ্ছে জাতীয়তাবাদের, মূলত এটা জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ। 19 শতকে একটা জাতির সমৃদ্ধি বা একটা জাতি কতটা গৌরবের অধিকারী সেটা ডিপেন্ড করতো তার কতটি উপনিবেশ আছে বা কোন জাতি কত জায়গায় তার জাতীয় গৌরব প্রতিষ্ঠিত করতে পেরেছে। তো এই যে মানসিক একটা চিন্তা যে হচ্ছে মানে একটা একটা ব্যাপারকে একটা এই যে তাদের উপনিবেশ স্থাপনকে হচ্ছে একটা বৈধতা দেওয়ার যে একটা চেষ্টা, সেটা হচ্ছে আসলে মূলত ন্যাশনাল গ্লোরি। আচ্ছা, জাতীয় গৌরবের নিশ্চয়তার জন্য শ্রমিক শ্রেণী, ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, সামরিক বাহিনী, বুদ্ধিজীবী, পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় তারা উপনিবেশ স্থাপন বা কলোনি স্থাপনের ব্যাপারে বেশি উদ্যোগী ছিলেন। ইউরোপীয়রা তাদের এই ন্যাশনাল গ্লোরি বৃদ্ধি করার জন্য তারা বিশ্বের বিভিন্ন স্থানে উপনিবেশ স্থাপনে সচেষ্ট হয়। আচ্ছা, শুধু যে তাদের এই ন্যাশনাল গ্লোরি বা জাতীয় গৌরব বৃদ্ধি যে উপনিবেশ স্থাপনের মাধ্যমে যে তাদের নিজেদেরকে সমৃদ্ধ করছে সেটা না, তারা এই ব্যাপারটাকে আরেকটু বৈধ রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন এভাবে যে হচ্ছে তাদের যে কি বলে তারা যে কাজটা করছে এটা মূলত যেই অঞ্চলগুলো তারা দখলে নিচ্ছে বা যেই অঞ্চলে তারা সাম্রাজ্যবাদ বিকাশ করছে বা উপনিবেশ স্থাপন করছে সেই অঞ্চলের মানুষও এর থেকে উপকৃত হচ্ছে। কিভাবে উপকৃত হচ্ছে? ইউরোপের যে সভ্য সংস্কৃতি বা আধুনিক সংস্কৃতি, সেই সংস্কৃতি এবং ইউরোপের উন্নত শিল্পায়নের ছোঁয়া এই সমস্ত অঞ্চলে যখন পড়ছে তখন এই সমস্ত অঞ্চলও আধুনিক হচ্ছে বা শিল্পায়িত হওয়ার চেষ্টা করছে এবং হচ্ছে নিজেদেরকে আলোর দিকে অথবা হচ্ছে এই অন্ধকার থেকে একটু সামনের দিকে এগিয়ে যাওয়া বা পিছন থেকে একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কাজ করছে। এই ব্যাপারটাও তারা বোঝানোর চেষ্টা করত। আফ্রিকার কালো জনগোষ্ঠী বুদ্ধি বিবেচনা তখন মেধার দিক থেকে ইউরোপীয়দের থেকে নিচু ছিল বলে তারা মনে করতেন। ব্রাইটন তার গবেষণায় বলেছেন কালোদের মাথায় যে মগজ আছে তার থেকে 50 আউন্স মগজ সাদাদের মাথায় বেশি আছে। ব্রাইটনের কথা তোমরা নিশ্চয়ই আগেও শুনেছ ব্রাইটনকে। যাই হোক, আমি মূল কথা বলছি যে কালোদের থেকে সাদাদের মাথায় 50 আউন্স মগজ
বেশি, এই কথা কিন্তু তখন তারা প্রচার করেছিলেন। ডারউইন বলেছিলেন কি? ডারউইন বলেছিলেন যে সাদারাই টিকে থাকবে। কবি কৃপলিং এখানে আবার কি বলেছেন আমরা সেটা একটু বলছি, যে হোয়াইট ম্যানস বার্ডেন, যে এই যে সাদা মানুষের বোঝা, কারা সাদা মানুষের বোঝা হচ্ছে এই কালোরা। এবং আমরা সবাই জানি যে আফ্রিকার ম্যাক্সিমাম জনগোষ্ঠী হচ্ছে কালো। তো মূলত শেষ, আমি এখন শেষ করে দিই, শেষ ইয়েতে আসি। ন্যাশনাল গ্লোরি বলি আর মিশনারি জিল বলি, অথবা তাদের এই যে সমাজ বিজ্ঞানীগণ, তারপর বিভিন্ন বৈজ্ঞানিকের যে হচ্ছে বিবর্তনের যে কথা, যে হচ্ছে সাদাদের দায়িত্ব হচ্ছে কালোদেরকে আলোর পথে আনা এবং হচ্ছে আফ্রিকার মধ্যে শিল্পায়নের ছোঁয়া দেওয়া বা আফ্রিকাকেও আধুনিক করার চেষ্টা করা, এই সমস্ত কথা আসলে লোক দেখানো বা মানসিক কথা, মানসিক একটা নিজেদের কাছকে একটু বৈধতা দেওয়ার চেষ্টা। মূল বিষয়টা ছিল কিন্তু ইকোনমিক এবং কমার্শিয়াল, এবং ইকোনমিক এবং কমার্শিয়াল এই দুটো কারণকে ফ্যাক্টর করেই কিন্তু মূলত ইকোনমিক এবং কমার্শিয়াল এই মূল একটা বিষয়কেই কিন্তু আসলে প্রাধান্য দেওয়া হয়েছিল এই স্ক্রাম্বল ফর আফ্রিকার ক্ষেত্রে। ন্যাশনাল গ্লোরি বলা হোক আর মিশনারি জিল বলা হোক, যেটাই বলা হোক না কেন, মূল উদ্দেশ্য ছিল আফ্রিকাতে কিভাবে হচ্ছে উপনিবেশ স্থাপন করা যায় বা কীভাবে সেখানে সাম্রাজ্যবাদের বিকাশ ঘটানো যায়, সেখান থেকে কিভাবে অর্থনৈতিক সমৃদ্ধি বা অর্থনৈতিকভাবে ইউরোপিয়ানরা নিজেদেরকে লাভবান করতে পারে, সেই সমস্ত বিষয় ছিল এই স্ক্র্যাম্বল ফর আফ্রিকার মূল উদ্দেশ্য। 1884 সালে যে বার্লিন সম্মেলনের কথা আমি বলেছি, যে বার্লিন সম্মেলনে হচ্ছে আফ্রিকাকে ভাগাভাগি করে নেয় ইউরোপিয়ান কান্ট্রিগুলো, এবং সেখানে আফ্রিকার উপস্থিতি ছিল না। কারণ আফ্রিকা যদি এখানে কোনোমাত্র লাভবান হওয়ার সুযোগ থাকতো, এটা হচ্ছে ননসেন্স। যদি আফ্রিকার এই তাদের উপনিবেশ স্থাপনের ফলে আফ্রিকার যদি কোনো জায়গা থেকে লাভবান হওয়ার কোনো বিন্দুমাত্র সুযোগও থাকতো, তাহলে তারা এই আলোচনায় আফ্রিকাকে না নিয়ে কী করে করে। যেহেতু আফ্রিকাই হচ্ছে ভূখণ্ড বা আফ্রিকাকেই নিয়ে কাজ হচ্ছে বা আফ্রিকাকেই চাচ্ছে বা আফ্রিকাতেই কোনো কিছু করতে চাচ্ছে ইউরোপিয়ানরা, তাহলে সেখানে আফ্রিকার থাকা কি জরুরি ছিল। যেহেতু ইউরোপিয়ানরা জানে যে আসলে তারা কোন উদ্দেশ্যে কী করছিল, সুতরাং তারা ওখানে আফ্রিকাকে ডাকেনি, তারা নিজেরাই নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়। এবং আমি আবার এই এক কথা দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে যে 1880 থেকে 1914 প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত এই 3 দশক, এই 3 দশকে আফ্রিকার মাত্র 2টি দেশ ছাড়া সমস্ত, লাইবেরিয়া ও ইথিওপিয়া, এই 2টা দেশ ছাড়া সমস্ত ভূখণ্ডই ইউরোপিয়ানদের দখলে চলে এসেছিল। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তোমরা জানো যে হচ্ছে গিয়ে আস্তে আস্তে উপনিবেশ তারা ছেড়ে দেয়। মূলত ছেড়ে দেয় কি, ছেড়ে দিয়েছে এই কারণে, কারণ আফ্রিকা মহাদেশের দেশগুলো থেকে ইউরোপিয়ানদের যে পরিমাণ অর্থ কালেক্ট করা দরকার ছিল বা যে পরিমাণ সম্পদ আহরণ করা দরকার ছিল, সেগুলো তাদের অলরেডি করা হয়ে গেছে 1945-এর মধ্যে। 1880 থেকে 1945, কম সময় নয় কিন্তু। এবং এই কারণে মূলত তারা বা জাতিসংঘের চাপে বলি, আমরা যাই বলি, উন্নত ইসের কারণে তারা হচ্ছে উপনিবেশ আস্তে আস্তে ছেড়ে দেয়। তো স্ক্র্যাম্বল ফর আফ্রিকা বুঝতে আর কোনো সমস্যা যদি থাকে কমেন্টে তোমরা জানিয়ে দিও। আর আমি জানি না আসলে এভাবে ক্লাস কতটা ফলপ্রসূ হয়, তোমরা শোনো কি শোনো না, কিন্তু হচ্ছে আমাদের এরকমই আর কি অধ্যক্ষ মহোদয়ের নির্দেশক্রমে আমরা আসলে এভাবে ক্লাস চালিয়ে যাচ্ছি। যদি তাতে তোমাদের কারো কোনো উপকার হয়, সেটুকুই আমাদের পাওনা, মানে কী বলবো, প্রাপ্তি। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে মন দিয়ে শোনার জন্য। আসসালামু আলাইকুম।